বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাজ বলে চেয়ার থেকে উঠে সজীবের কাছে যায়। সজীব রাজকে দেখে বলতে থাকে, আর কিছুক্ষণ অপেক্ষা কর, বাবার কানে এতক্ষণে খবরটা চলে গেছে। তোর চাকরিটা থাকবে নাকি সন্দেহ, তবে তোর চাকরির কোনো ক্ষতি হবে না, কারণ তোকে মেরে পেপারের হেডলাইনে আমার নাম উঠবে। মেয়ের ছেলে সজীব হোসেন রাজ নামের পুলিশ অফিসারকে মেরে ফেলছে। কেমন হবে বলুন তো? রাজ কান্না কান্না ভাব নিয়ে বলে, ভাই, আমাকে কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে এখনই ছেড়ে দেব। রাজ এবার উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, তুই কি ভাবছিস আমি তোর কাছে এগুলো বলে মিনতি করব? তোর ধারণা পুরোপুরি ভুল। কি বলছিলি জানো, আমার চাকরি থাকবে কিনা? আমার চাকরি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুই তোর চিন্তা কর। আর বলছিলি আমাকে মেরে পেপারের হেডলাইনের সুপারস্টার হয়ে যাবে। তোর বাবাকে আসতে দে, তোর বাবার সামনে তাকে পেটাবো। আমাকে আর কষ্ট করে পিটাতে হবে না। এই যে জামিনের কাগজ, সজীব হোসেনকে ছেড়ে দিন। রাজ এবার উচ্চ স্বরে হাসতে হাসতেই বলে। রাজ সজীবকে এগুলো বলছিল, তখনই পেছন থেকে কেউ কথাটা বলে ওঠে। রাজ চমকে যেয়ে পিছিয়ে তাকায়, দেখে একটা মধ্যবয়সী উকিল কথাটা বলছে। রাজ ওনার হাত থেকে কাগজটা নিয়ে পড়ে সজীবের দিকে তাকিয়ে দেখে সজীব হাসতেছে। রাজও মুচকি হেসে একটানে কাগজটা ছিঁড়ে ফেলে। সেটা দেখে সজীব ও উকিলটা অবাক। উকিল জিজ্ঞাসা করে, এটা আপনি কি করেছেন? এটা ছিঁড়েছেন কেন? রাজ মুচকি হেসে জবাব দেয়, ওর বাবা মেয়ের শহীদকে নিয়ে আসেন, তাহলে ছাড়বো। এসব কাগজে হবে না, আপনি যেতে পারেন এখন। উকিল বাইরে চলে যায়। সজীব শুধু চিন্তা করছে, এর কি চাকরি যাওয়ার কোনো ভয় নেই? এই তুই কাগজটা ছিঁড়ে ফেললি কেন? তোর তো সাহস কম না, তুই আমার বাবাকে থানায় আসার জন্য বলিস? ওই দেখ, তোর বাবা থানায় চলে এসছে। এখন তোর বাবার সামনে তোকে পিটাবো, তাহলে আমার সাহস দেখতে পারবি। বলে নিচে থেকে লাঠিটা উঠিয়ে সজীবকে মারতে যায়, কিন্তু সজীব বাধা দেয়। সজীব বলে, দেখ, আমার শরীরে যদি একটা আঁচড় লাগে, আমি তোকে যে কি করবো তুই ভাবতে পারবি না। রাজ হাসতে থাকে এই কথা শুনে। কোন অফিসারের এত বড় সাহস যে আমার ছেলেকে এখানে আটকে রাখছে, আবার মারার হুমকিও দিয়েছে? কে সেই অফিসার? শহীদ হোসেন জোরে জোরে কথাগুলো বলছে। রাজ বলে, মেয়র হয়েছেন বলে থানায় সুশৃঙ্খল করতে পারবেন না, থানায় আপনার মেয়রগিরি করতে পারবেন না, থানার বাইরে যা ইচ্ছা করবেন। মনে হয় কথাটা বুঝতে পারছেন। আর আপনার ছেলে পুলিশের কলার ধরে টান দিয়েছে, আবার পুলিশকে হুমকিও দিয়েছে। মেয়রও ছেলে বলে আমি ছেড়ে দেব না, কিন্তু আর যাতে এমন দুঃসাহস না দেখাতে পারে, তাই আপনার সামনে ওকে। বলেই রাজ তার লাঠি দিয়ে জোরে জোরে 5টা বাড়ি দেয়। অফিসার, কাজটা ভালো করলেন না। হয়তো আপনার সাথে আমার 2বার দেখা হবে, কিন্তু তা কোথায় দেখা হবে তার সময়ই বলে দেবে। বলেই শহীদ তার ছেলেকে নিয়ে থানা থেকে চলে যায়। সবটাই মেহরাব নিজ চোখে দেখছে, কিন্তু কিছু বলতে পারেনি। আজ আকাশটা মেঘালয় আচ্ছন্ন হয়ে আছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে কোনো তারা নেই। মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা। চারিদিকে হাওয়া বইছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে, আর অন্য পাশে নুসরাত দোলনায় বসে বসে মোবাইল চালাচ্ছে। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে নিচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা খুব খারাপ। গরিবদের পছন্দ করে না, গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে। রাফি এগুলো দেখছিল আর ভাবছিল, কিন্তু কি সে এই মায়ায় পড়তে চায় না? সে মনে করে এই একাকিত্ব থাকাটাই সর্বোত্তম কারণ। সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। তাই রাফি সবসময় একা একা থাকতেই পছন্দ করে। রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো, কেননা সে সবসময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে আমি বা আমরা কত মজা করি, কিন্তু সে কখনো প্রতিবাদ করে না, সব মাথা পেতে নেই।
আজকের ঘটনাটা মনে হচ্ছে অবিশ্বাস্যকর। রাফির সাথে সজীব এমন করাতে পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায়। সামান্য ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে? নুসরাত ভাবতে পারছে না রাফির সাথে কি পুলিশ অফিসারটার কোনো সম্পর্ক আছে। নুসরাত আর কিছু ভাবতে পারছে না। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই নুসরাত ছাদ থেকে নেমে যায়। রাফি আজ ভিজবে, অনেক ভিজবে সে। আজকের ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত সে। যদি ঠিক সময় করে পুলিশ অফিসারটা না আসতো তাহলে কি হতো ভাবতে পারছে না রাফি। রাফি বৃষ্টির দিনই এই শহরে আসে, আর পরের দিন থেকেই তার জীবনটা বদলে যায়। ভাবতেই তার ঠোঁটের কোণে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। সজীব বাসায় গিয়ে সব জিনিসপত্র ভেঙে ফেলছে, কেউ তাকে থামাতে পারছে না। শহীদ হোসেন ব্যর্থ হয়ে সোফায় বসে পড়ে। তিনি একটা কথা শুধু চিন্তা করছে, এমন একটা ছোট পুলিশ অফিসার তার ক্ষমতার কথা জেনেও ভয় না পেয়ে কথা বলছে। তবে শহীদ রাজের চোখে অন্য কি দেখেছে সে কি তা বুঝতে পারছে না। সজীবের একটাই কথা, ওই পুলিশ অফিসারটাকে সে মেরে ফেলবে। আর যার কারণে সজীবের এত অপমান হতে হয়েছে রাফি, তাকে সে প্রথমে মারবে। তাই সজীব তার বড় ভাইকে ফোন দেয়। সে বড় রাজনৈতিক নেতা। সজীব ফোন দেওয়ার কিছুক্ষণ পর তার বড় ভাইয়ের ফোন আসে। সজীব বলতে থাকে, আসবি ভাই, একটা সমস্যা হয়েছে। ওই পাশ থেকে আশফি বলে, কিরে, তোর আবার কি সমস্যা? আচ্ছা বল, কি সমস্যা? ভাই সমস্যাটা অনেক বড়, একজনকে তুলে আনতে হবে। কাকে তুলে আনতে হবে সেটা বল। আর তুই তো জানিস আমার কাছে এই ধরনের সমস্যা কোনো সমস্যা না। ভাই তুমি তোমার লোকজন দিয়ে তুলে আনবা, তোমাকে আমি ছবি সহ সব কিছু পাঠাচ্ছি, যত টাকা লাগে আমি দিব, কিন্তু চিন্তা করো না। টাকার চিন্তা আমি করি না, আমি চিন্তা করছি যে তুই আবার কাকে তুলে আনবি। সেটা ছবি পাঠালে দেখে নিও, কাজটা কিন্তু আমার হওয়া চাই। সব ঠিক হয়ে যাবে, তুই আর টেনশন করিস না, দায়িত্বটা এখন আমার, সো আমারই চিন্তা থাকবে। বলেই সজীব ফোন কেটে দেয়। শহীদ সাহেব চিন্তামুক্ত হতে একজনকে ফোন লাগায়। ফোনের ওই পাশের আগন্তুকটা ফোন উঠিয়ে হাসতে থাকে। শহীদ সাহেব শুধু হাসিরই শব্দ পাচ্ছে। এবার তিনি বলতে শুরু করেন। বলেই সজীব ফোন কেটে দেয়। শহীদ সাহেব চিন্তামুক্ত। দুপুর 1:15। নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কোনোদিন থানার আশেপাশে যায়নি, কিন্তু আজ রাফি ছেলেটার সম্পর্কে জানার জন্য সে থানায় আসছে। নুসরাত ভেবে পায় না হঠাৎই অচেনা ছেলের সম্পর্কে জানার জন্য তার কেন এমন আগ্রহ। সে আর কিছু না ভেবে থানাতেই প্রবেশ করে। অনেক অফিসাররা নুসরাতের দিকে চেয়ে আছে। তারা সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে কেন এই মেয়ে থানায় এসেছে। নুসরাত যে একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করে, স্যার, কালকে এই থানাতে একজন অফিসার মেয়রের ছেলেকে ধরে নিয়ে এসেছে। ওই স্যারের কেবিনটা কোনটা? কনস্টেবলটা বলে, কেন, ওনাকে কি প্রয়োজন? কোনো কেস লিখতে আসছেন? তাহলে আমাকে বলেন। নুসরাত বলে, প্লিজ বলেন ওনার কেবিনটা কোনটা, ওনাকে আমার খুবই প্রয়োজন। কনস্টেবলটা কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে বলে, এই যে বাম পাশের কেবিনটা রাজ স্যারের। নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে যায়। স্যার, ভিতরে আসতে পারি? রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। তখনই কেউ কথাটা বলে। রাজ সামনে চেয়ে দেখে একজন মেয়ে ভেতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। রাজ বলে, প্লিজ আসেন। নুসরাত ভেতরে যেয়ে অনুমতি নিয়ে বসে। রাজ বলে, ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত বলে, স্যার, আপনার কাছে আসছি একজনের সম্পর্কে জানার জন্য। জি বলেন, কার সম্পর্কে জানতে থানায় এসেছেন? নুসরাত একটু বেশি আগ্রহ নিয়ে বলে, স্যার, কালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছেন, যার নাম সজীব। রাজ একটু রাগান্বিত হয়ে বলে, ওই বেয়াদব ছেলেটা ইনফরমেশন জানার জন্য এসেছেন। রাজের রাগ দেখে নুসরাত একটু ভয় পেয়ে বলে, ও আসলে স্যার ওর সম্পর্কে জানতে চাই না। তাহলে? স্যার, সজীব যে একটা ছেলে শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল তার সম্পর্কে জানতে চাই।
রাফিকে আপনি চিনেন কিভাবে? আপনার কি কোনো আত্মীয় হয়? রাজ মুচকি হেসে জবাব দেয়। ওই ছেলের নাম রাফি। আমি তোকে এই প্রথম দেখলাম। আর সে আমার আত্মীয় হতে যাবে কেন? আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন? নুসরাত ভয়ে ভয়ে বলে। আসলে স্যার রাফি গরিব আর আনস্মার্ট তো, তাই রাফিকে সবাই অপমান করে। ওই দিন সজীব রাফিকে একটা কাজ দিয়েছিল, রাফি সেটা করবে না বলছে, তাই এমন করছে। ও আচ্ছা, তা আপনার আরো কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন। নুসরাত থানার বাইরে সে মন খুলে শ্বাস নিতে থাকে। তার মনে হচ্ছে এখন খুবই শান্ত। সে আবারও ভার্সিটিতে চলে আসে। আজ রাফির সাথে কেউ কোনো ঝামেলা করেনি, তার সাথে কেউ কোনো কথাও বলেনি। এতে রাফি মনে মনে একটু খুশি লাগছে। অনুমান বা ধারণা থেকেই সত্যের উৎপত্তি। তাহলে কি রাফির সাথে কেউ আর খারাপ ব্যবহার করবে না? আজ সকাল থেকেই রাফির খারাপ লাগছে। মনে হচ্ছে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। ভাই, আপনি সবসময় এলা এলা বসে কি করেন? আপনার কি কোনো বন্ধু নাই? কারোর লাগে মিশানো না? কারণ কি ভাই? হঠাৎ মুন্নার কথা শুনে রাফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে। বন্ধু দিয়ে কি করব যদি সেই বন্ধুই বেইমানি করে? আমি এখন একাকিত্ব থাকি, কারণ একাকিত্ব কখনো কারো সাথে বেইমানি করে না। আমার যে পোশাক, কে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে? তাও ঠিক কথা, আমরা তো গরিব, পৃথিবীতে তো গরিবদের কোনো দামই নাই। তা আপনি কি কোনো কাম করেন না? রাফি বলে। না, তেমন কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর, আমার সাথে বসে থাকলে লাভ হবে না। মুন্না কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে থাকে না, চলে আসে গন্তব্য। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে দুইটা বাইক নিয়ে যায় মাস্ক পরা তিনটা ছেলে। রাফির সামনে সে বাইকগুলো থামে। দুইটা ছেলে রাফির দিকে আসছে আর একটা ছেলে বাইকের উপর আরাম করে বসে আছে। দুইটা ছেলে সে রাফিকে বলে। তোর নাম কি রাফি? রাফি বলে, জি, আমি রাফি। এটা বলতে দেরি কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মেরে দেয়। রাফি আর কিছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। 60 ওয়াটের একটা হলদে বাল্বে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। রাফির পরনে সকালের ময়লা শার্ট, কালো প্যান্ট, এখন ঘেমে একাকার হয়ে। ঘামের গন্ধটা খুবই বিশ্রী মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটি ভালোভাবে রাফিকে বাঁধা হয়েছে। মুখে টেপ, সে এখন চাইলেও চিৎকার দিতে পারবে না। সামনে আশফি একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টানছে আর দুইটা ছেলে রাফির পেছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে ভেতরে প্রবেশ করে। আশফি পেছনে তাকিয়ে দেখে সজীব আসছে। তা দেখে এই বলে, দেখ, তুই এই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস? তুই তো পারবি একে শেষ করতে, আমি সামলে নিতাম সব। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আশফিকে বলে, এটা কোনো ব্যাপার ছিল না, তবে সামনে বাবার মেয়ের নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করেছে, তাই তোমাকে বললাম। তা ওকে নে কি কোনো ক্ষতির যত্ন করছে সেটা বলো। পেছন থেকে মাহবুব নামের একটা ছেলেই বলে, শালার জ্ঞান ফিরছে মাত্র, তাই এখনো কিছু করিনি। এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখ থেকে টিপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে শ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে, তোর কারণে সেদিন আমাকে থানায় যেতে হয়েছে। আজ তুই আর বাসায় ফিরতে যেতে পারবি না। এটা আমি ওই দিন থানায় বসে বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা বলেই সজীবের মুখের সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই কাশতে শুরু করেছে। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ যেখানেই ফিরে আসছে। সজীব হাসি দিয়েই বলে, চিৎকার করে লাভ নেই, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর চিৎকার বাইরে কেউ শুনতে পারবে না। সজীব চেয়ারে যেয়ে বসে শফিক নামের ছেলেটাকে বলে,
শফিক, ওখান থেকে রডটা নিয়ে আয়। শফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রফির মনে হচ্ছে আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকেই তার শেষ দিন। রাফির চোখ দুটো কেন যেন আজ হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক রড নিয়ে এসে রাফির হাঁটুর গোড়ায় বাড়ি মারে। সাথে সাথে রাফি ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাহবুব ছেলেটা তার হাতে স্টিকটা দিয়ে রাফির বাঁ পায়ের হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি ব্যথা সহ্য করতে না পেরে জোরে মা, বলেই চিৎকার দিয়ে ওঠে। রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হয় না। সে তাই রাফির বড় বড় চুলগুলো শক্ত করে ধরে মুখের কাছে মুখে নেই বলতে থাকে, কিরে তুই এমন পাগলের মতো হচ্ছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? রাফি বলে, মৃত্যু। ভেতুরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে মিস্টার সজীব। বলেই হাসতে থাকে রাফি। হঠাৎ রাফি তাকে এমন কিছু বলবে তা সে ভাবতেও পারেনি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফির এমন কথা সহ্য হয় না যেন। সজীবের তাই সে গালি দিয়ে বলে, মাকে তুই বল, তোর গলার স্বর তো আগে এমন ছিল না, বল তুই কে তুই? বলেই রাফির দুগালে কষে দুইটা চড় মারে। রাফি আর কিছু না বলে শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে স্টিকটা নিয়ে রাফিকে মারতে যাবে, তখনই রুমের শাটারে কারো ধাক্কানোর শব্দ হয়। সজীব স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আশফির হাতের ইশারায় মাহবুব ছেলেটা যে শাটারটা উঠায়। শাটারটা ওঠানোর সাথে সাথে শক করে একটা শব্দ হয়। সবাই পেছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সেই রক্ত দিয়ে ঘরটা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনো যেন কি বলতে চাচ্ছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সারা ঘরে পিনপতন নীরবতা, হলদে আলোয় আর লাল রঙের মিশ্রণে পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করেই হাসে। এই হাসির মানে কি কেউ জানে না? সবার মনে ভয় ঢুকে যায়। কেন হঠাৎ করে রাফির মতো খ্যাত গরিব অসহায় ছেলেটা অচেনার মতো করে আচরণ করছে, কেউ তা বুঝতে পারছে না। আশফির হাতের ইশারায় রডটা নিয়ে শফিক শাটারের কাছে যেয়ে বলতে থাকে, কে বাইরে আছিস দেখ, ভালোই ভালোই বলছি, চলে যায় এখান থেকে, নয়তো কেউ জান নিয়ে বাড়ি ফিরে যেতে পারবি না। রাফি তাদের অবস্থা দেখে জোরে জোরে হেসে দেয়। সজীব যেয়ে রাফিকে মারতে যাবে, তখন আরেকটা শব্দ হয়। রাফি মুচকি হেসে সামনের দিকে তাকাতে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে শফিক পায়ে হাত দিয়ে বসে আছে আর হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। সজীব আর আশফি ভয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে সামনে আয়। কাপুরুষের মতো বাইরে আসিস কেন? বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে আশফি বলে, সজীব, রাফির জন্য এই সব হচ্ছে। সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল একে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। বলেই আশফি তার পেছন থেকে গান বের করে রাফির দিকে তাক করে যেন ট্রিগারে চাপ দিলে রাফির মাথাটা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকি হাসি হাসছে। কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে সামনে থেকে দেখে মাথাটা ঠান্ডা করে বসে আছে। আশফি যখনই ট্রিগারে চাপ দিবে তখনই একটা গুলির শব্দ হয়। রুমটা এখন নিস্তব্ধতায় বিরাজ করছে। কিছু মানুষের বুটের আওয়াজ, আবারও কারো হাসির শব্দ। আশফি তার পিস্তলের ট্রিগারে চাপ দিবে তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আশফির পিস্তল থেকে বের হয়নি, গুলিটা পাশ থেকে করা হয়েছে। গুলিটা যে আশফির হাতের কবজিতে লাগে।
আশফির হাত থেকে গানটা পড়ে যায়। সবাই চেয়ে আছে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনে কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিচ থেকে সিগারেট উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জোরে জোরে টানছে আর শব্দ করে হাসে। রাফি কেবল সেদিকেই চেয়ে আছে। তার কাছে সবকিছু অচেনা মনে হচ্ছে। রাফি যেয়ে টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। ধোঁয়াগুলো ওপরের দিকে ছাড়তে থাকে। সে নিজের মাইন্ডটাকে ঠান্ডা করছে। সজীব এবার রাফির দিকে তাকায় আর বারবার আগন্তুকের দিকে তাকায়। রাফি সিগারেট টানছে। এইটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু সে তো কিছু খায়নি। বলছে সে কোনো সময় এগুলো খায়নি, কিন্তু আজ আমি নিজের চোখে এটা কি দেখছি। কে এই রাফি? আজ তাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।